দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসের জন্য তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতাটি। অসুখী একজন কবিতা চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত, যেটি তোমাদের পাঠ্যাংশের মধ্যে রয়েছে, অর্থাৎ তোমাদের পাঠ্য কবিতা। তাহলে চিলিয়ান কবি পাবলো নেরুদা। আচ্ছা, প্রথমেই তোমাদের বলি যে পাবলো নেরুদা তাকে কেন আমাদের এই পাঠ্যসূচির মধ্যে আনা হয়েছে। তো প্রথমত যে কারণ সেটা হলো যে তোমরা জানো যে তিনি চিলিয়ান কবি এবং স্প্যানিশ ভাষায় তার কাব্যগ্রন্থ। তৎসত্ত্বেও বাংলায় তার কবিতা কেন আনা হয়েছে? আমাদের পর্ষদ থেকে একটা বিষয় স্থির করা হয়েছে যে আমরা যারা বাংলা ভাষাভাষী অর্থাৎ বাংলা মাধ্যমে পড়াশোনা করি, তাদেরও প্রয়োজন বিদেশি সাহিত্য সম্পর্কে কিছুটা জ্ঞান লাভ করা। কারণ বিদেশি কবি সাহিত্যিকদের সম্পর্কে আমরা যদি কিছুটা জানতে পারি, তাহলে তাদের সম্পর্কে জানার আগ্রহটা আমাদের বেড়ে যাবে। আর সেই জানার আগ্রহ থেকেই আমাদের বিদেশি সাহিত্য সম্পর্কেও কিন্তু আগ্রহটা বেড়ে যাবে। এই বিদেশি সাহিত্যের প্রতি আমাদের সামান্যতম হলেও আগ্রহ বাড়িয়ে তোলার কাজেই বিদেশি সাহিত্যগুলিকে একটু একটু করে আমাদের সাহিত্যে স্থান দেওয়া হয়েছে। আমরা আমাদের বাংলা সাহিত্য তো পড়বই, সেই সঙ্গে সঙ্গে বিদেশি কবি সাহিত্যিকদের দু চারটি করে রচনাও আমাদের একটু একটু করে জেনে রাখা দরকার। তাহলে পরবর্তী সময়ে আমরা কিন্তু তাদের সম্পর্কে আরও বেশি আগ্রহের সঙ্গে পড়াশোনা করতে পারব। তাহলে এসো ছাত্ররা, চিলিয়ান কবি পাবলো নেরুদা তার যে কবিতাটি অর্থাৎ অসুখী একজন, সেই কবিতাটি আজকে আমাদের আলোচ্য বিষয়। তার কবিতার মধ্যে ঢোকার আগে আমাদের কিন্তু কবি সম্পর্কে দু চারটি কথা জেনে নিতে হবে। কারণ কবি কোন পরিস্থিতিতে কোন সময়ের প্রেক্ষাপটে কাব্য রচনা করছেন সেটা কিন্তু তার সময়টিকে ধরলে পরেই আমরা কিছুটা আঁচ পেয়ে যাই। তাই কবিতা বা সাহিত্যের কোনো আঙ্গিক নিয়ে আলোচনা করতে গেলেই সেই লেখক সম্পর্কেও আমাদের কিছু জেনে নেওয়া দরকার। পাবলো নেরুদা চিলিয়ান কবি, আগেই বললাম, 1904 খ্রিস্টাব্দের 12ই জুলাই চিলির পারলে শহরে তিনি জন্মগ্রহণ করেন। পাবলো নেরুদা এটি কিন্তু তার প্রকৃত নাম নয়, প্রকৃত নাম অনেক বড়। দেখো, নেক্তালি রিকার্দো রোয়েন্স বাসোয়ালতো, নেক্তালি রিকার্দো রোয়েন্স বাসোয়ালতো, এটি তার প্রকৃত নাম। পাবলো নেরুদা ছদ্মনামে তিনি কাব্য সাহিত্য লিখতেন। পরবর্তী সময়ে পাবলো নেরুদা এই নামটি কিন্তু আইনি বৈধতা পায়। পাবলো নেরুদা তার কবিতার মধ্যে মানুষের কথাই বেশি করে প্রকাশ পেয়েছে, মানবতার কথাই তিনি তার কাব্য কবিতায় তুলে ধরেছেন। রাজনৈতিক ইস্তাহার, ঐতিহাসিক কাব্য, এগুলোও কিন্তু তিনি রচনা করেছেন, কারণ রাজনীতির সঙ্গেও তিনি জড়িয়ে গিয়েছিলেন একটা সময়। চিলির রাষ্ট্রদূত হিসেবে তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন, বিভিন্ন দেশে সরকারি কার্য সামলেছেন, দায়িত্ব সামলেছেন, যেমন চীন, জাপান, শ্রীলঙ্কা, মায়ানমার প্রভৃতি দেশে তাকে যেতে হয়েছে চিলি দেশের রাষ্ট্রদূত হিসেবে। আবার আমাদের ভারতবর্ষ তথা আমাদের কলকাতাতেও কিন্তু তিনি একাধিকবার এসেছেন এবং এখানকার যাদের সঙ্গে তার পরিচয় ঘটেছিল তাদের মধ্যে জওহরলাল নেহেরু, তিনি যেমন ছিলেন, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এমনকি আমাদের জাতীয় নেতা সুভাষচন্দ্র বসুর সঙ্গেও তার কিন্তু কথোপকথন অর্থাৎ আলাপ পরিচয় হয়েছে। এই কারণেই পাবলো নেরুদা ভারতবাসীদের কাছে একেবারেই অপরিচিত তা কিন্তু নয়। ভারতবর্ষে তিনি এসেছেন একাধিকবার
এবং আমাদের মহান মহান মানুষদের সঙ্গে, রাজনৈতিক তথা শিল্পী সাহিত্যিকদের সঙ্গে তার পরিচয় হয়েছে। 1929 সালে তিনি কলকাতায় জাতীয় মহাসভার অধিবেশনে যোগদান করেন। তাহলে এই যে ভারতে তিনি এসেছেন, আমাদের জাতীয় নেতা এবং কবি সাহিত্যিকদের সঙ্গে তার দেখা হয়েছে, তাহলে এখান থেকেই বোঝা যায় যে ভারত সম্পর্কে তিনি অনেক কিছু জেনেছেন এবং তার কাছ থেকে আমরা ওদেশ সম্পর্কেও বেশ কিছু তথ্য পেয়েছি। 1936 থেকে 1939 এই সময়টা আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু চলছে, তাই তো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পূর্ব মুহূর্ত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শুরু হতে যাচ্ছে। এই রকম সময়ে আমরা দেখি স্পেনে ফ্রাঙ্কো, জেনারেল ফ্রাঙ্কো, তিনি ছিলেন ফ্যাসিস্ট একজন শাসক, ফ্যাসিস্ট শাসক, যার ফলে অত্যাচারের মাত্রা বেড়ে যায় এবং তিনি দক্ষিণ আফ্রিকা আক্রমণ করেন। তো এর বিরুদ্ধে প্রতিবাদ হয় এবং চীন এবং আমরা স্পেনে গৃহযুদ্ধ হতে দেখি 1936 থেকে 1939। এই যুদ্ধে স্পেনের কবি, সাহিত্যিক, শিল্পী প্রমুখ বহু মানুষ যোগদান করেছিলেন ওই ফ্রাঙ্কোর বিরুদ্ধে এই গৃহযুদ্ধে, এবং শতাধিক শিল্পী, সাহিত্যিক, কবি অর্থাৎ সমাজের বিশিষ্ট মানুষজন কিন্তু ওই ফ্যাসিস্ট শাসকের হাতে প্রাণ হারিয়েছিলেন। এরই প্রতিবাদে বিশিষ্ট চিন্তাবিদ রোমালোলা, আমরা নাম শুনেছি, কবি পাবলো নেরুদা, তারা এবং পৃথিবীর প্রায় 54টি দেশ অর্থাৎ অন্যান্য দেশের প্রান্তে প্রান্তে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, ফ্যাসিস্ট বিরোধী মঞ্চ গড়ে ওঠে। এবং আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও কিন্তু ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের কথা সোচ্চারে ঘোষণা করেছেন। এই সময় অর্থাৎ 1938 সালে পাবলো নেরুদা রচনা করেন তার বিখ্যাত একটি ঐতিহাসিক কাব্য স্পেন ইন মাই হার্ট, অর্থাৎ স্পেন আমার হৃদয়। 1938 সালে তিনি এই কাব্যটি রচনা করেন। এটি প্রায় মহাকাব্য বলা যেতে পারে। 1946 সালে দেশের সরকারের সঙ্গে তার কিন্তু মতানৈক্য হয়। স্বাভাবিকভাবেই তিনি সরকারের বিরাগভাজন হন এবং আত্মগোপন করতে বাধ্য হন। বেশ কিছু কাল তিনি কিন্তু আত্মগোপন করেছিলেন 1946 থেকে। এরপরে আমরা দেখি 1949 সালে তিনি আত্মপ্রকাশ করেন এবং প্যারিসে অনুষ্ঠিত বিশ্ব শান্তি সম্মেলনে, বিশ্ব মহাশান্তি সম্মেলনে তিনি কিন্তু অংশগ্রহণ করেন, মহাসভায় তিনি যোগদান করেন। সেটি ছিল 1949 সালের 25শে এপ্রিল। এই রকম কর্মময় জীবন কিন্তু তার ছিল। তিনি শুধু একজন সাহিত্যিক নন, তিনি একজন কূটনীতিবিদ, তিনি একজন মানব দরদী। ফ্যাসিস্ট আন্দোলনের বিরুদ্ধে তিনি কিন্তু প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। 1950 সালে আন্তর্জাতিক শান্তি পুরস্কার তিনি লাভ করেন, তার সম্মান তিনি পান এবং 1971 সালে সাহিত্যের শ্রেষ্ঠ পুরস্কার অর্থাৎ নোবেল পুরস্কার তিনি অর্জন করেন। এরপরে তিনি রোগাক্রান্ত হন, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং 1973 সালের 23শে সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। পাবলো নেরুদার জীবন কাহিনী ছোট্ট করে আমি তোমাদেরকে বললাম, কারণ পাঠ্যসূচির ভেতরে প্রবেশ করার আগে এটা হচ্ছে তার মুখবন্ধ, একটুখানি কবিকেও জানতে হয়। পাবলো নেরুদার প্রথম কাব্যগ্রন্থ মাত্র 15 বছর বয়সে প্রকাশিত হচ্ছে, টুইলাইট, 1919 সালে, TWILIGHT, টুইলাইট। এছাড়া তিনি বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন, তার 2-3টি তোমাদের বলছি। 20 লাভ পোয়েমস অ্যান্ড এ সং অফ ডেসপায়ার, 20টা প্রেমের কবিতা এবং একটি হতাশার গান, বাংলায় তর্জমা করলে হয়। নেক্সট হচ্ছে রেসিডেন্স অন আর্থ অ্যান্ড আদার পোয়েমস, এ পৃথিবীর আবাসভূমি। নেক্সট স্পেন ইন মাই হার্ট, যেটা আমি আগেই বললাম, প্রাণের স্পেন।
স্টোন অফ মাই স্কাই, স্টোন অফ মাই স্কাই, চিলির পাথর। উইন্টার গার্ডেন, শীতের বাগিচা। এছাড়া আরও অনেক অনেক কাব্য রচনা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে এক্সট্রা ভেগারিও। 1957-58 সালে এই কাব্যটি প্রকাশিত হয়। এক্সট্রা ভেগারিও, এটির সঙ্গে কিন্তু তোমাদের যোগাযোগ রয়েছে। এবার আমরা আসি আমাদের আজকের যে পাঠ্য কবিতা, অর্থাৎ অসুখী একজন। তাহলে তোমাদের জেনে নিতে হবে এই অসুখী একজন কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে। এইমাত্র আমি যেটি বললাম, স্প্যানিশ ভাষায় লেখা এক্সট্রা ভেগারিও 1957-58 সালে যেটি প্রকাশিত হয়, সেই কাব্যের একটি কবিতা হচ্ছে লা দেসদিচ্ছাদা, DESDICHADA। এই যে কবিতা, এক্সট্রা ভেগারিও কাব্যগ্রন্থের লা দেসদিচ্ছাদা, স্প্যানিশ ভাষায় লেখা। এই কবিতাটির ইংরেজি অনুবাদ দ্য আনহ্যাপি ওয়ান, দ্য আনহ্যাপি ওয়ান। আবার সেই কবিতাটির বাংলায় তর্জমা করেন সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য। নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুলে রক্তের ছিটে বলে যে কাব্যগ্রন্থ আছে, বিদেশি ফুলে রক্তের ছিটে, এটি একটি অনুবাদমূলক কাব্য। সেই কাব্যের কবিতা হলো অসুখী একজন কবিতাটি। তাহলে এতক্ষণ পর্যন্ত তোমরা চিলিয়ান কবি পাবলো নেরুদার সংক্ষিপ্ত করে বলা জীবন কাহিনী শুনলে। আর আমরা যে কবিতাটি পাঠ করব, অর্থাৎ আমাদের কবিতাটি অসুখী একজন, সেই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু আমি বললাম। এবার চলো আমরা কবিতার মধ্যে প্রবেশ করি। আমাদের আজকের যে পাঠ অসুখী একজন কবিতা, মূল কবিতার মধ্যে আমরা এবার প্রবেশ করি। তোমরা কিন্তু মনে রাখবে তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য, নামটা অবশ্যই মনে রাখবে, কারণ পরীক্ষায় তোমাদের SAQ প্রশ্ন আসে, MCQ প্রশ্ন আসে, তার মধ্যে কিন্তু অবশ্যই এই প্রশ্নটা আসতে পারে যে অসুখী একজন কবিতাটি বাংলায় তর্জমা করেছেন কে, অবশ্যই আসতে পারে। সেই প্রসঙ্গে বিদেশি ফুলে রক্তের ছিটে এই কাব্যগ্রন্থ নবারুণ ভট্টাচার্যের নামটাও মনে রাখবে। তাহলে চলো অসুখী একজন কবিতার মধ্যে আমরা প্রবেশ করি। অবশ্যই কবিতাটার মধ্যে যুদ্ধের ছোঁয়া আছে। কাব্যগ্রন্থটা 1957-58, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনেক দিন আগে শেষ হয়ে গেছে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালে কবি পাবলো নেরুদা তিনিও কিন্তু ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলেন, এবং 1946 সালে কিছুদিনের জন্য হলেও, কয়েক বছরের জন্য হলেও তাকে আত্মগোপন করে থাকতে হয়েছে, যার ফলে যুদ্ধকালীন পরিস্থিতিটা কেমন সেটা কিন্তু তিনি মর্মে মর্মে উপলব্ধি করেছেন। এবং যুদ্ধ যে মানব সভ্যতার একটা ক্ষতিকারক দিক, যুদ্ধ কখনো মানুষের ভালো করতে পারে না। যুদ্ধ শুধু হচ্ছে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, রক্তের হোলি খেলা, সেটা কখনোই সভ্যতার ভালো করতে পারে না। সভ্যতায় তো সেই মানুষগুলো টিকে থাকে, রবীন্দ্রনাথ যাকে বলছেন ওরা কাজ করে, সেই সাধারণ মানুষগুলো যারা সভ্যতার বুনিয়াদটাকে তৈরি করেন, সমাজটার বিবর্তনে সাহায্য করেন, সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। আর যুদ্ধ ধ্বংস করে, ভেঙে ফেলে, ভেঙে চুরমার করে ফেলে, স্বপ্নের মৃত্যু ঘটায়। তাই যুদ্ধ হচ্ছে কালো, যুদ্ধ হচ্ছে রাতের অমানিসা, যুদ্ধ মানুষ কখনো চায় না। তাই পাবলো নেরুদা তিনিও কিন্তু যুদ্ধ চাননি। তিনি যুদ্ধ বিরোধী স্লোগান করেছেন, তিনি ফ্যাসিস্ট বিরোধী স্লোগান করেছেন। আমরা এই কবিতার মধ্যেও সেই যুদ্ধের ভয়াবহতার একটা পরিচয় পাব।
কবিতা শুরুর আগেই তোমাদের যেন একটি প্রশ্ন আমি বলে দিলাম যে অসুখী একজন কবিতায় যুদ্ধের ভয়াবহতার যে চিত্র অঙ্কিত হয়েছে তা নিজের ভাষায় বর্ণনা করো। অসুখী একজন কবিতায় যুদ্ধের ভয়াবহতার যে চিত্র অঙ্কিত হয়েছে তা নিজের ভাষায় বর্ণনা করো। আমি আগে থেকে এই প্রশ্নটি তোমাদের বলে দিলাম। এই কবিতার একটি মূল প্রশ্ন এটি হতে পারে। দেখো কবি কিভাবে বলছেন, আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি চলে গেলাম দূর দূরে। আমি তাকে ছেড়ে দিলাম। এই যে তাকেটা কে, কাকে ছেড়ে দিলাম? আমিটাকে। উত্তম পুরুষে কবিতাটি লিখছেন কবি। তাহলে আমরা কবি বলবো না, কথক হতে পারে। তিনি একজন সৈনিক, যুদ্ধের প্রয়োজনে তাকে যেতে হয়েছে, তাই তিনি একজন সৈনিক। তাকে ছেড়ে দিলাম, কাকে? তার প্রিয়জন। সেই প্রিয়জনকে তিনি দাঁড় করিয়ে রেখেছেন, যে প্রিয়জন তার জন্য অপেক্ষায় রয়েছে, কারণ তিনি কখন ফিরে আসবেন সেই প্রিয়জন জানেন না। তাই কবি তাকে বলছেন আমি তাকে ছেড়ে দিলাম। তাহলে তাকে হচ্ছে প্রিয়জন। প্রেমিকা হতে পারে। প্রিয়জন মানে কি শুধু প্রেমিকাই হয়? দেশ মাতা হতে পারে। দেশ মাতাও তো আমাদের বড় বেশি প্রিয়তমা। যে আপন, যে প্রিয়, সে যদি নারী হয় সেই তো প্রিয়তমা। তাহলে দেশ মাতা হতে পারে, প্রেমিকাও হতে পারে। শেষের দিকে আমরা এই উত্তরটা আবার বিশ্লেষণ করব। যেই হোক, সেই মেয়েটি যে কবির অপেক্ষায় ছিলেন, দেশমাতা কিন্তু মেয়ে, সেই মেয়েটি যে কবির অপেক্ষায় ছিলেন। তাহলে কাকে ছেড়ে দিলাম? সেই মেয়েটিকে যে কবির অপেক্ষায় ছিলেন। সরাসরি প্রেমিকা লেখার দরকার নেই। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। সে কিন্তু আমার অপেক্ষায় দাঁড়িয়েই রইল, কারণ সে তো জানে না আমি কখন আসব। আমি কথক হতে পারে, সেই সৈনিক। আমি বারবার সেই কথা বলছি, যেহেতু যুদ্ধের প্রেক্ষাপট। আমি চলে গেলাম দূর দূরে, দূর দূরে অর্থাৎ অনেক দূরে। সে চেনা জন্মভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে, চেনা মানুষটির কাছ থেকে অথবা চেনা মানুষীর কাছ থেকে দূরে, অনেক দূরে চলে গেলাম। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। আমি আর কখনো ফিরে আসবো না, সে জানতো না। সত্যি তো, তার তো জানার কথা নয়। সে তো উন্মুখ হয়ে অপেক্ষা করছে কবে ফিরে আসবে। শ্রী রাধা যেমন অপেক্ষা করে থাকেন শ্যামের জন্য, সেই রকমই তো উন্মুখ হয়ে প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করে থাকে। সে পুত্র হতে পারে, প্রেমিক হতে পারে। মা অপেক্ষা করেন পুত্রের জন্য, প্রেমিকা তিনি প্রেমিকের জন্য, আর দেশ মাতা তার দেশের সন্তানের জন্য অপেক্ষা করে আছেন। তারা তো অপেক্ষাই করে থাকেন, কারণ তারা তো জানেন না আবার কখনো সে ফিরে আসবে। কখন ফিরে আসবে জানেন না, কিন্তু এটা তার মনের গভীরে থাকে যে তারা ফিরে আসবে, ফিরে তাকে আসতেই হবে, সে ফিরে আসবেই। তাই সেই অপেক্ষায় তারা প্রহর গোনে, দিন গোনে। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। তাহলে এই যে সময়গুলি কেটে যাচ্ছে, এই সময়গুলিতে একটা প্রতীক। একটা ঘন্টা কেটে যাচ্ছে, একটা দিন কেটে যাচ্ছে, দিনের পরে মাস, মাসের পরে সপ্তাহ, সপ্তাহের পরে মাস, মাসের পরে বছর। এইভাবে সময় অতিবাহিত হচ্ছে, কাল কেটে যাচ্ছে, সময় ধীরে 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 অতিবাহিত হচ্ছে। তাহলে এই যে সময় চলে যাওয়া, অর্থাৎ
এখানে ওই মাস, দিন, একটা কুকুর হেঁটে গেল, গির্জার এক নান হেঁটে গেলেন, তারপরে একটা সপ্তাহ, একটা বছর কেটে গেল, অতিবাহিত হয়ে যাচ্ছে সময়, মুহূর্তের পর মুহূর্ত অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু সেই মেয়েটি যে অপেক্ষায় প্রহর গুনছে, তার অপেক্ষার শেষ হয় না, সে কিন্তু অপেক্ষাতেই থাকে। মাও তো পুত্রের জন্য অপেক্ষা করে থাকেন। তাহলে কি এখানে শুধু প্রেমিকা প্রেমিকের জন্য অপেক্ষা করছেন? তা তো নয়, মাও তো তার পুত্রের জন্য অপেক্ষা করছেন, দেশ মাতা দেশ সন্তানের জন্য অপেক্ষা করছেন, কখন সেই সন্তান ফিরে আসবেন তার কোলে। তাই আমরা একটু ব্যাপক অর্থে কবিতাটাকে ধরব। শুধু প্রেমিক প্রেমিকা ধরলে কিন্তু ক্ষুদ্রার্থে হয়ে যাবে। একজন মহান কবি তিনি কখনোই ছোট্ট অর্থে তার কথাকে ব্যবহার করেন না, আমাদের ব্যাপক অর্থে ধরতে হবে। দেশ মাতা তার সন্তানের জন্য অপেক্ষা করে আছেন, একের পর এক সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আর যত সময় অতিবাহিত হয়ে যাচ্ছে ততই যেন সেই মায়ের উপর, সেই অপেক্ষারত নারীর উপর চাপ ক্রমশ বাড়ছে। ধীরে ধীরে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, অর্থাৎ স্মৃতি ক্রমশ ঝাপসা হয়ে যায়। বৃষ্টি তো এখানে একটা প্রতীক, যা অনেক কিছুকে ধুয়ে চলে যেতে পারে, ধুয়ে নিয়ে যেতে পারে। দেখো, সাগরের বেলাভূমিতে নরম বালির ওপরে ঢেউ এসে বালিটাকে নরম করে দেয় ওপরটা, সেখানে তুমি পা ফেলো, তোমার পায়ের ছাপ থেকে যাবে, পরের মুহূর্তে আর একটা ঢেউ এসে কিন্তু সেই ছাপটাকে সরিয়ে দিয়ে যায়। হাট কবিতা তোমরা পড়েছো কিনা জানি না, সেখানে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত কিন্তু বলেছিলেন, কত না ছিন্ন চরণ চিহ্ন, ওই মাটির উপরে কত চরণ চিহ্ন পড়ে এবং তা ছিন্ন হয়ে যায়। এগুলো কি অতিবাহিত হয়ে যাওয়া, ধূসর হয়ে যাওয়া, আমাদের স্মৃতি থেকে ক্রমশ যেন বিলীন হয়ে যাওয়া, অর্থাৎ সময় অতিবাহিত হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। আর সেখানে ঘাস জন্মাচ্ছে পথের উপরে। অনেক দিন যদি হাঁটা না হয় তাহলে সেই পথের উপরে ঘাস জন্মায়, এটা তো প্রাকৃতিক নিয়ম। স্মৃতিতে ধুলো জমে, অর্থাৎ স্মৃতি ক্রমশ মলিন হয়, কিন্তু মায়ের স্মৃতি মলিন হয় না। দেশ মাতা তার সন্তানকে ভোলেন না, মা কখনো তার সন্তানকে ভোলেন না, তিনি কিন্তু অপেক্ষা করে থাকেন। কিন্তু কি হয়, আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলি নেমে আসে, নেমে এলো তার মাথার উপর। আবার বলছি, আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলি নেমে এলো তার মাথার উপর। তাহলে ওই যে বললাম, একটি কুকুর হেঁটে গেল, একজন নান হেঁটে গেলেন, ঘাস জন্মাচ্ছে, স্মৃতি ধুয়ে যাচ্ছে বৃষ্টির জলে, মানে পথের ধুলো, পায়ের চিহ্ন ধুয়ে যাচ্ছে। আর দিনের পর দিন, দিনের পর দিন, মাসের পর মাস যখন অতিবাহিত হয়ে যায়, যে অপেক্ষা করে থাকছে তার কিন্তু অপেক্ষার শেষ নেই। কিন্তু মনের বয়স বাড়ে, আর সেই সঙ্গে বাড়ে মাথার চাপ, মানসিক চাপ। মানসিক চাপ বাড়তে 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 পাথরের থেকেও যেন সেই বোঝাটা অনেক বেশি বোঝা হয়ে তার মাথার উপরে চেপে থাকে, তবুও অপেক্ষার তার শেষ নেই। আজকে বন্ধুরা এই পর্যন্তই থাক। আজকে পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতার প্রথম পাঠ হলো, আজকের আলোচনা ছিল প্রথম পাঠ। আমরা পরবর্তী অংশে কবিতাটা শেষ করব। তাহলে আজ এই পর্যন্তই।